কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। সুপ্রভাত দর্শক বন্ধুরা, নববর্ষের এই সুন্দর সকালে এক মুখরিত তানে বিশ্বকবিকে প্রণাম জানিয়ে, এবং সত্যি কথা বলতে কি আমাদের কবিগুরু ছাড়া আমরা তো অচল, তাই হে নূতন দেখা দিক আরবার, জন্মেরও প্রথম শুভক্ষণ, এই কথাটি না বললে বোধহয় সম্পূর্ণ হয় না আমাদের কিছু। তাই আজকে আমার যে শিল্পী বন্ধু রয়েছেন, সমীর শীল মহাশয়, নমস্কার দাদা। আজ পেয়ে গেছি আমাদের রবীন্দ্র গবেষক, সেই মানুষটিকে। আমি যার জন্য বললাম আমরা রবি ঠাকুর ছাড়া অচল, কারণ তার কাছ থেকে আজকে সেই সব নানান তথ্য আমরা পাব। শুনে নেব দাদার কাছে নববর্ষের এই স্মৃতিটা, যে ইতিহাস, আমার মনে হয় আপনার থেকে ভালোভাবে এটা বোঝানোর মানুষ বোধহয় আর পাবো না। এই তো একটু শোনার পর তো সাজ জাগছে। আড্ডা জংশনের শ্রোতা বন্ধুদের নববর্ষের শুভেচ্ছা জানাই। নতুন বছর ভালো কাটুক সকলের, শুভ বার্তা বয়ে আনুক সকলের জীবনে। আমি ফিরে যাব আজ থেকে 1431 বছর আগে, কারণ আজ আমাদের 1431 বঙ্গাব্দ। আমরা মূলত ইংরাজি খ্রিস্টাব্দে বেশি অভ্যস্ত, ফলে 2024 খ্রিস্টাব্দ মানে চরিত কথায় আমরা সাল বলে চিহ্নিত করতে ভালোবাসি। তা 2024 থেকে যদি 1431 বিয়োগ দেওয়া যায়, তাহলে যে সংখ্যাটি পাওয়া যাবে 593, তার সাথে 1 যোগ করতে হবে, 594। 594 খ্রিস্টাব্দে সমান হচ্ছে প্রথম বঙ্গাব্দ। আবার বলছি, খ্রিস্টাব্দ থেকে বঙ্গাব্দ বিয়োগ করলে যে সংখ্যাটা পাওয়া যাবে, তার সাথে 1 যোগ করলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটা হচ্ছে 594 খ্রিস্টাব্দ। 594 খ্রিস্টাব্দ থেকে প্রথম বঙ্গাব্দের সূচনা হয়েছিল। কে করেছিলেন এ নিয়ে নানা মুনির নানা মত আছে। সর্বজনগ্রাহ্য যে মত, সেটি হলো গৌড়াধীপ গৌড়েশ্বর শশাঙ্ক দেব তার সিংহাসনে আরোহণের দিন এবং মহারাজাধিরাজ উপাধি গ্রহণের দিন থেকে তিনি এই বঙ্গাব্দের প্রচলন করেন সূর্য সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে। এইবার ভিন্ন মত কি নেই? হ্যাঁ, 100 বার আছে। বিগত 20 বছর ধরে আমাদের বিভিন্ন পত্রপত্রিকায়, বিভিন্ন আলাপচারিতায় যে মতটা ভেসে আসছে, সেটা হচ্ছে যে বঙ্গাব্দের প্রচলন করেছেন মোগল সম্রাট মহামতি আকবর। আমরা পানিপথের প্রথম যুদ্ধ জানি, পানিপথের দ্বিতীয় যুদ্ধও জানি। 1556 সাল, মহামতি আকবরের বয়স তখন 13+। সিংহাসনে আরোহণ করছেন হুমায়ুনের পুত্র, এবং 1556-এর সাথে আরো 29 বছর যোগ করুন, যোগ করলে যে সালটা পাওয়া যাবে সেটা হচ্ছে 1584 সাল। 1584 সালে বলা হয় যে বঙ্গাব্দের প্রচলন করেন মহামতি আকবর তার রাজস্ব এবং জ্যোতির্বিজ্ঞানী সূর্য সিদ্ধান্ত মতে শুরু করছেন ফতেউল্লাহ সিরাজি। কারণটা কি? কারণ হচ্ছে সে সময়কার সারা হিন্দুস্থানে মোগল সম্রাট আকবরের রাজত্বকালে 12খানা সুবা ছিল। 12খানা সুবার মধ্যে সমস্ত সুবাগুলোতে বিভিন্ন ধরনের বর্ষপঞ্জি প্রচলিত ছিল, এবং সেই বর্ষপঞ্জিগুলোর মধ্যে সামঞ্জস্য বিধান করতে গিয়ে তিনি একটা নূতন যুগাব্দ শুরু করলেন, তার নাম হচ্ছে তারিকি ইলাহি।
এই তারিকি ইলাহি এটা প্রবর্তন করছেন। এর সাথে আমি একটা শব্দ ব্যবহার করি আপনাদের, দিন ইলাহি শব্দটা আপনারা শুনেছেন। দিন ইলাহি মানে আকবর সর্বধর্মের সমন্বয় সাধন করে একটা ধর্ম স্থাপন করেছিলেন, সব ধর্মের ভালো ভালো জিনিসগুলো নিয়ে একটা ধর্ম স্থাপন করেছিলেন, সেটার নাম দিন ইলাহি। তেমনি হিন্দুস্থানের সমস্ত প্রচলিত পঞ্জিকাগুলোকে নিয়ে তিনি একটা বর্ষপঞ্জি শুরু করেছিলেন, এবং এই বর্ষপঞ্জিটার ভিত্তিবর্ষ ছিল অবশ্যই সৌর গণনা মতে, এবং সমরকন্দের যে গুণনামী মানে গণনা পদ্ধতি, আপনারা জানেন সমরকন্দ মানে মধ্য এশিয়ার, যেখান থেকে আকবর মানে বাবর এসেছিলেন, আকবরের পূর্বপুরুষ, সেখানকার যে গণনা পদ্ধতি, সেই গণনা পদ্ধতি নিয়ে তিনি তারিকি ইলাহি করেছিলেন। তা আমরা তো মূলত খুঁজছি বঙ্গাব্দ। তো এবারে দেখুন, বঙ্গাব্দ বলতে গেলে বঙ্গাব্দের প্রচলন করছেন আকবর। এটা কে বলছেন? বলছেন নোবেল লরিয়েট আমাদের অমর্ত্য সেন। কি বলছেন তিনি? তিনি বলছেন 2005 সালে একটা বই লিখছেন, দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান, মানে তর্কপ্রিয় বাঙালি। তাতে তিনি লিখছেন যে 1966 সালে পূর্ব পাকিস্তানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি পঞ্জিকা পরিবর্ধন এবং পরিমার্জন কমিটির চেয়ারম্যান হচ্ছেন, এবং তিনি বাংলা পঞ্জিকাকে কিছুটা পরিবর্ধন করে পরিমার্জন করে 14ই এপ্রিল দিনটাকে একেবারে নির্দিষ্টভাবে নববর্ষ ঘোষণা করছেন। 8ই মে দিনটাকে তিনি 25শে বৈশাখ স্থির করছেন, এবং সেখানে সেই কমিটি সিদ্ধান্ত নিচ্ছে যে ফতেউল্লাহ সিরাজির মারফত বা তার হাত ধরে মোগল সম্রাট আকবর আমাদের বঙ্গাব্দের প্রচলন করছেন। ভাবুন, প্রথম বঙ্গাব্দ যদি হিসেবে হয় তাহলে 991 হিজরি অব্দ। এ তো গেল মূল তথ্যগুলো আপনাদের সামনে পেশ করলাম। এবারে কেন মহামতি আকবর বঙ্গাব্দের প্রচলন করেননি, আমি যুক্তিগুলো আপনাদের সামনে ফেলে দিই, আপনারাও বুঝতে পারবেন। আপনারা জানেন আবুল ফজল আইনি আকবরীর লেখক। আবুল ফজলের যে বই, সে বইয়ের 30 পাতা জুড়ে তৎকালীন যে বর্ষপঞ্জিকাগুলো আছে তার প্রত্যেকটার বিবরণ এক পাতা করে 30 পাতা জুড়ে আছে, এবং তার শেষতম পাতাতে 30 পাতাতে আছে তারিকি ইলাহির নাম। এবং আবুল ফজলের আইনি আকবরীর কোথাও কিন্তু লেখা নেই যে ফতেউল্লাহ সিরাজি বা আকবর বঙ্গাব্দের প্রচলন করেছেন। আমি আবার কথাটা আমার শ্রোতা বন্ধুদের জন্য রিপিট করছি যে আমরা তো ইতিহাসের যে প্রামাণ্য গ্রন্থ, সেখান থেকে ইতিহাসের তথ্য সংগ্রহ করি এবং তাকে আমরা মান্যতা দিই। আবুল ফজলের আইনি আকবরীর কোথাও লেখা নেই যে বঙ্গাব্দের প্রচলন করেছেন ফতেউল্লাহ সিরাজি বা মোগল সম্রাট আকবর। দ্বিতীয় যে কিস্সাটা শুনতে পাই আমরা, যে যেহেতু হিজরি অব্দ প্রচলিত ছিল সে সময়, এবং হিজরি অব্দ হচ্ছে চান্দ্র মাস। আপনারা শ্রোতা বন্ধুরা এটা হয়তো জানেন না যে মানে আমাদের যে সৌর অব্দ, মানে আমাদের বঙ্গাব্দ সৌর অব্দ, সূর্যের মানে ঘূর্ণন বেগ অনুযায়ী এর মানে দিন কাল সব পঞ্জিকা ঠিক হয়, এবং 365 দিনে এক বছর হয়। কিন্তু যে চাঁদের বছর দেখে যে অব্দ হয়, চান্দ্র অব্দ, সেটাতে কিন্তু 10-12 দিন কম হয়, 355 দিনে এক বছর হয়। কি অদ্ভুত ব্যাপার! তাহলে 10-12 দিন কমে গেল। যাই হোক, ব্যক্তিগতভাবে সম্রাট আকবর হিজরি অব্দ পছন্দ করতেন না, অথচ যদি তিনি, আমি ধরে নিই তিনি বঙ্গাব্দের প্রচলন করছেন 991 হিজরি অব্দে, তাহলে সেটাকে কেন তিনি হিজরি অব্দের সাথে মিল রেখে করবেন? তিনি তো তার নতুন আবিষ্কৃত যে অব্দ তারিকি ইলাহির সাথে মিল রেখে করবেন। এটাই তো স্বাভাবিক হওয়া উচিত। 2,
ফসলি সন বলা হতো যে হিজরি অব্দে যখন খাজনা আদায় বা চাষিদের কাছ থেকে কর আদায় করা হতো সেই সময় কোনো বছর তাদের ফসল উঠতো, কোনো বছর উঠতো না। আপনারা দেখেছেন হিজরি অব্দ অনুসারে কোনো বছর ঈদ পড়ে শীতকালে, কোনো বছর পড়ে প্রবল গরমকালে। এটা চান্দ্র মাসের জন্যই এই তারতম্যটা হয়ে থাকে। তা আমি আমার শ্রোতা বন্ধুদের বলবো এটাই, যে যদি ফসলি সন চাষিদের খাজনা দেওয়ার ক্ষমতা অনুসারে এই পরিবর্তনটা করা হয়ে থাকে, তা সেটাও তো লেখা থাকবে আইনি আকবরীতে। ঠিক, এ কথাও লেখা নেই। এবং লেখা নেই এটাও যে ফসলি সন প্রয়োগ করার পর চাষিরা কতটা উপকৃত হলেন বা চাষিরা কতটা রাজস্ব আদায় কত বৃদ্ধি পেল, এ কথাও কিন্তু কোথাও নেই, আইনি আকবরীতে লেখা নেই। আর একটা অদ্ভুত ব্যাপার বলি, আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো আছে, জাভা, সুমাত্রা, মালয়, বর্নিও, এই সমস্ত দেশগুলোতেই বৈশাখ মাসে নববর্ষ পালিত হয়। তা তখন কি এরকম ব্যাপার ছিল যে আকবর পঞ্জিকা বা ক্যালেন্ডার তৈরি করে এইসব দেশগুলোতে পাঠিয়ে দিয়েছিলেন এবং তারা পয়লা বৈশাখ থেকে নববর্ষ পালন করতো? বোধহয় না। যাই হোক, আমি একেবারে পাথুরে প্রমাণ আপনাদের দিতে পারি, মানে কেঠো প্রমাণ যার কোনো মান নেই। ঐতিহাসিক নিশীথ সেনগুপ্ত তার ইন বিটুইন টু রিভার্স, তার একটা বই আছে, ইন বিটুইন টু রিভার্স, দুটো নদী হচ্ছে, একটা হচ্ছে অজয় নদ আর একটা হচ্ছে দামোদর নদ। সেই বইতে তিনি লিখছেন যে বাঁকুড়া জেলার দুটি গ্রাম, একটা সোনাতপন গ্রাম আর একটা হচ্ছে ডিহি গ্রাম, এই দুটো গ্রামে শিব মন্দির পাওয়া গেছে এবং শিব মন্দিরের যে স্থাপন কাল সেটা টেরাকোটার অক্ষরে লেখা আছে এবং সেটা 1000 বছরের পুরনো। একটা 993, একটা 998, ভাবা যায়। সুতরাং কিছুতেই আকবর বঙ্গাব্দের প্রচলনকারী নন। এবার আসি শশাঙ্কের কথায়। দেখুন, শশাঙ্কের কথা যদি বলি, আমরা মহাভারতে একটা অদ্ভুত জিনিস দেখেছি। মহাভারতে যখন যুদ্ধ হয়, যখন দ্রৌপদীর স্বয়ংবর সভায় হাজির হন কর্ণ, তখন দুটো বিচার্য বিষয় ছিল যে কারা এই স্বয়ংবর সভায় অংশ নিতে পারবে। ব্রাহ্মণ বা ক্ষত্রিয় হতে হবে এবং কোন রাজ্যের রাজা হতে হবে, রাজা বা রাজপুত্র হতে হবে। তা কর্ণ যখন সেখানে অংশ নিতে যায় হরধন মানে ইয়ে করতে, তখন কিন্তু বাধা আসে দ্রৌপদীর তরফ থেকে এবং বলা হয় উনি তো কোনো রাজ্যের রাজা নন, উনি তো সুতপুত্র। তাৎক্ষণিকভাবে সেই স্থানে দাঁড়িয়ে দুর্যোধন তাকে অঙ্গরাজ্যের রাজা করে দেন। আমরা অঙ্গরাজ্য নামটা মনে রাখি, অঙ্গ বঙ্গ কলিঙ্গ মিলে তো আমাদের এই বাংলাদেশ, অঙ্গ বঙ্গ কলিঙ্গ। এবং সেই অঙ্গরাজ্যের যে রাজধানী আজও আছে, সেই রাজধানীর নাম হচ্ছে কর্ণ সুবর্ণ। মুর্শিদাবাদ জেলার ট্রেন লাইনের পাশে ভাগীরথীর পশ্চিম তীরে ছোট্ট একটা রেল স্টেশন। এখন তার দুটো নাম আছে, একটা রাক্ষসী ডাঙ্গা, একটা রাজবাড়ি ডাঙ্গা, এরকম বলা হয়। এবং সেটা সেই মহাভারতের কর্ণের রাজধানী, যে রাজধানী পরবর্তীকালে শশাঙ্ক সারা বাংলার রাজধানী হিসেবে প্রতিষ্ঠা দিয়েছিলেন কর্ণ সুবর্ণকে। এবং সুবর্ণ শব্দটার মানেই হচ্ছে যে বলা হয় যে কর্ণ এত দানবীর ছিলেন, এই গল্পটা না বললে বোধহয় খুব অপলাপ হবে সত্যের, যে উনি প্রত্যেককে স্নান করে, গঙ্গা স্নান করে উঠেই যারাই তার সামনে আসতেন তাদের তিনি দান করতেন, এবং সেটা অবশ্যই সোনা দানা। এবং যখন মৃত্যুর পর স্বর্গে গেলেন তখন বলা হলো তুমি তো, তাকে খাদ্য দেওয়া হলো, সব থালায় সাজানো সোনা দানা বিভিন্ন হিরে জহরত তাকে সাজিয়ে দেওয়া হলো। সে বললো আমি জল খাবো, আমার জল কোথায়, আমি ফল খাই, আমার আপেল কোথায়। যথারীতি
দেবদূতরা এসে জানিয়ে দিল আপনি তো কোনোদিন এগুলো দান করেননি, জল ফল এগুলো খাদ্যদ্রব্য তো আপনি কোনোদিন দান করেননি, সুতরাং আপনি খাদ্য পাবেন কি করে, আপনি তো স্বর্ণ দান করেছেন, আপনাকে স্বর্ণ সাজিয়ে দেওয়া হয়েছে। তা তখন তাকে আবার মর্তে এই শর্তে ফেরত পাঠানো হলো যে তুমি মর্তে ফেরত যাও, সেখানে গিয়ে তোমার পিতৃপুরুষদের তর্পণ করো। তা বললো আমি তো আমার পিতাকে তাই জানতাম না। মহাভারতের যুদ্ধের শেষ দিন যেদিন মা কুন্তী এসে আমাকে জানান সত্যিটা, তখন আমি জানতে পারি যে আমি পঞ্চপাণ্ডবের অগ্রজ, মানে যুধিষ্ঠিরেরও বড় ভাই। তা ঠিক আছে, তা কর্ণ মর্তে ফেরত দিলেন। এবং আমরা যে তর্পণ করি, তিল জল দিয়ে যে তর্পণ করি, সে তর্পণ কিন্তু এই কর্ণের আবার মর্তে ফিরে আসা থেকে, মানে মনুষ্য তর্পণ হয়, ঋষি তর্পণ হয়, সপ্ত ঋষিদের তর্পণ করি আমরা, এবং সবশেষে লক্ষণ তর্পণ, রাম তর্পণ, এবং বিভিন্ন আমাদের যে পূর্বপুরুষদের আমরা, তারা তো তিল আর জল ছাড়া কিছু খেতে পারে না, তারা তাতে তৃপ্ত হয়। তর্পণ মানে হচ্ছে আমি তোমাকে তৃপ্ত ধাতু থেকে তাকে তৃপ্ত করা। তা তিনি তার পূর্বপুরুষ সপ্তঋষি মানব এবং দেবতাদের তিল জল দিয়ে তৃপ্ত করার পরে আবার স্বর্গে ফিরে গিয়েছিলেন। এটা হচ্ছে সেই কর্ণের কাহিনী যিনি নাকি ধনুর্বিদ্যায় অর্জুনের চাইতেও বেশি পারদর্শী ছিলেন। যাই হোক, আমরা গল্পের অন্য জায়গাটাতে ফিরে আসি। শশাঙ্ক সম্পর্কে আমি এর আগে বলেছিলাম যে কেঠো প্রমাণ তো দিলাম, যে নীতিশ সেনগুপ্তের যে ল্যান্ড অফ টু রিভার্সের যে গল্পটা, দুটো গ্রামে আমরা শিব মন্দিরে তার যে টেরাকোটার স্থাপন কাল সেটা পেয়েছি। তা দেখা গেল যে হর্ষবর্ধন শশাঙ্কের সমসাময়িক রাজা। এই সময় যে 5 জন রাজা ছিলেন, আমি চোখ বন্ধ করে তাদের, আমার শ্রোতাদের কল্পনা করতে বলবো যে আমাদের বঙ্গদেশের রাজা শশাঙ্ক, আসামে হচ্ছে ভাস্কর বর্মা, মালবরাজ দেবগুপ্ত মালবের রাজা, এবং মাঝখানে কনৌজের রাজা মৌখরীরাজ গ্রহবর্মা, এবং তার একটু পাশে, মানে যেটা এখন হরিয়ানা দিল্লি, সেখানে পুষ্যবতী বংশের রাজা প্রভাকর বর্ধন। এই নামগুলো আমি বলছি, তার একটা কারণ আছে। কারণ হচ্ছে যে শশাঙ্ক একক ক্ষমতায় নিজেকে এক সামান্য মহাসামন্ত থেকে তিনি গৌড়ের অধিপতি হিসেবে পরিচয় দিচ্ছেন, এবং সারা ভারতবর্ষের যে কন্ট্রোল পাওয়ার, সেই জায়গাটাতে তিনি পৌঁছে যাচ্ছেন। খুব সংক্ষেপে যদি আমার শ্রোতাদের উদ্দেশ্যে বলি, গল্পগুলো অনেকেই জানি আমরা। গল্পগুলো কেমন দেখুন, সেই সময়কার রাজনীতি হচ্ছে কনৌজ যার দখলে থাকবে সারা ভারত তার দখলে থাকবে। তা যথারীতি প্রভাকর বর্ধন, তার মেয়ে রাজ্যশ্রী, এবং তার বড় ছেলে রাজ্যবর্ধন, ছোট ছেলে হর্ষবর্ধন, আমরা সবাই জানি। রাজ্যবর্ধনের সাথে মানে প্রভাকর বর্ধন বিবাহ সম্পর্কে মৌখরীরাজ গ্রহবর্মার সাথে বিয়ে দিলেন। যথারীতি তিনি ভাবলেন যে এই বৈবাহিক সূত্রে আমি ভারতবর্ষের কন্ট্রোল পাওয়ারটা আমার হাতে এসে গেল। যথারীতি শশাঙ্কও চুপ করে বসে থাকলেন না, তিনি মালবরাজ দেবগুপ্তের সাথে মৈত্রী বন্ধনে আবদ্ধ হলেন। ইতিমধ্যে কি দাঁড়ালো যে মালবরাজ দেবগুপ্ত এবং শশাঙ্ক সমস্ত তার সৈন্য মৌখরীরাজ গ্রহবর্মার সীমান্ত বরাবর স্থাপন করলেন। তাহলে মানুষ ভাববে যে গ্রহবর্মা ভাববেন যে শশাঙ্ক তাহলে আমার রাজ্য আক্রমণ করবে। যথারীতি কনৌজ থেকে সমস্ত সৈন্য নিয়ে এসে তিনি বাংলার সীমান্তে এসে পাঠিয়ে দিলেন, রাজধানী অরক্ষিত। সেই সুযোগে মালবরাজ দেবগুপ্ত আক্রমণ করল কনৌজ, এবং কনৌজ দখল করে নিল, এবং নৃশংসভাবে মৌখরীরাজ গ্রহবর্মাকে হত্যা করলো। আমি খুব সংক্ষেপে যাচ্ছি, একদম ছবির মতো আপনাদের কাছে ফুটে উঠবে। দেখুন, গ্রহবর্মা মৃত্যু হলো। এইবার সমস্ত সৈন্য এসে বাংলার পশ্চিম সীমান্তে চলে আছে। এবার পুষ্যবতী, এবার এই খবর শুনে, জামাতার মৃত্যু সংবাদ শুনে প্রভাকর বর্ধনের মৃত্যু হলো।
যথারীতি জ্যেষ্ঠ পুত্র রাজ্যবর্ধন 10,000 সৈন্য নিয়ে তিনি কনৌজের উদ্দেশ্যে যাত্রা করলেন, যে দেবগুপ্তকে শায়েস্তা করতে হবে। যথারীতি রাজ্যবর্ধন তাতে সক্ষম হলেন, দেবগুপ্ত নিহত হলেন। কনৌজ আবার তার থানেশ্বরের অধীনে চলে এলো। এইবারে দেখুন ঘটনা ঘটছে কি, শশাঙ্ক কিন্তু তার সৈন্য নিয়ে অগ্রসর হচ্ছেন কনৌজের দিকে। দুটো মত প্রচলিত আছে, কখনো বলা হচ্ছে সম্মুখ সমরে রাজ্যবর্ধন নিহত হচ্ছেন, কখনো বলা হচ্ছে যে দুজনা দ্বন্দ্বযুদ্ধে মুখোমুখি হয়েছিলেন এবং দ্বন্দ্বযুদ্ধে মুখোমুখি যুদ্ধে শশাঙ্কের হাতে রাজ্যবর্ধন নিহত হচ্ছেন। ভাবুন, রাজ্যবর্ধন যেইমাত্র নিহত হচ্ছেন, পুরো কনৌজ এবং থানেশ্বরের অধীশ্বর কিন্তু হয়ে যাচ্ছেন মহারাজাধিরাজ শশাঙ্কদেব। বাংলার একজন নৃপতি কনৌজ অধিকার করছেন, দিল্লির থানেশ্বর অধিকার করছেন। হ্যাঁ, গল্পের এখনো শেষ হয়নি। পরবর্তীতে 17 বছরের হর্ষবর্ধন থানেশ্বরের সিংহাসনে বসছেন এবং এই সময় একটা কথা বলা হয়ে থাকে যে শশাঙ্ক নাকি রাজ্যশ্রীর প্রতি খারাপ আচরণ করেছেন। বাস্তবে সেটা নয়। শশাঙ্ক রাজ্যশ্রীকে সসম্মানে নিজের বোনের মতো তাকে যেতে দিয়েছিলেন এবং তিনি বিন্ধ্য পর্বতের দিকে গোপন একটা আস্থানায় চলে যান। এই অবধি ইতিহাস বলছে, গল্প শেষ হয়নি। এর মধ্যে আবার আমি বলেছিলাম আসামে আছে আমাদের ভাস্কর বর্মা। ভাস্কর বর্মা কিন্তু আক্রমণ করছে শশাঙ্কের রাজধানী। শশাঙ্ক আবার ওদিক থেকে হর্ষবর্ধন কিন্তু সসৈন্যে চলে আসছেন শশাঙ্ককে আক্রমণ করতে। শশাঙ্ক কিন্তু পর্যুদস্ত হচ্ছেন না। আমি আপনাকে শিবাজির উদাহরণ টেনে বলতে পারি, শিবাজিও তার জীবনে, মারাঠা বীর শিবাজি একাধিকবার যুদ্ধে হেরেছেন। নেপোলিয়ান বোনাপার্টও হেরেছেন, আলেকজান্ডারও কিন্তু অপরাজিত ছিলেন এটা বলা যাবে না। কিন্তু শশাঙ্ক সম্পর্কে এই অপরাজিত শব্দটা আমি ব্যবহার করছি আজ এই শ্রোতাদের সামনে, যে শশাঙ্ককে কিন্তু তার জীবিতকালে না হর্ষবর্ধন না ভাস্কর বর্মন কেউ হারাতে পারেননি। এবং শশাঙ্ক দেব সিংহাসনে আরোহণ করা নিয়ে যে সালটা আমাদের কাছে চলে আসে, ইতিহাসের একটা ভ্রান্তি এটা, 606। কেন 606? কারণ 606 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করছেন হর্ষবর্ধন। ঠিক সেইভাবেই যেন মনে করা হচ্ছে তার আগে আর সিংহাসনে আরোহণ করেননি শশাঙ্কদেব। এবার আপনি বলবেন তাহলে শশাঙ্কের সম্পর্কে কোনো ঐতিহাসিক প্রমাণ কেন নেই? নেই এই কারণেই। ভাবুন, আমাদের সেই সময়কার ইতিহাস রচনার যা যা উপকরণ আছে সেটা হচ্ছে বাণভট্টের হর্ষচরিত। বাণভট্ট হর্ষবর্ধনের সভাকবি। তিনি হর্ষচরিত যদি লেখেন তাহলে অবশ্যই সেখানে হর্ষবর্ধনের গুণগান সম্পর্কিত বিষয় থাকবে। এবং শশাঙ্কের হর্ষবর্ধনের চিরশত্রু যেহেতু শশাঙ্কদেব, সুতরাং শশাঙ্কদেব সম্পর্কে নিন্দাবাদ থাকবে। অনেক অনেক তথ্য পেলাম, অনেক ইতিহাস রচনা হলো আজকে। এই রচয়িতার সত্যি আমরা মুগ্ধ হয়ে গেলাম তার কাছে। সত্যি তাই, একটা বঙ্গাব্দের ইতিহাসে জানলাম এবং নববর্ষ খুব সুন্দর করে কাটুক এটাই চাইবো। এই সুন্দর প্রতিটা নববর্ষের স্তুতি সবার মধ্যে ছড়িয়ে পড়ুক এই কামনা করি। সকলে ভালো থাকবেন এবং সেই সঙ্গে আজকের যিনি শিল্পী বন্ধু সমীর শীল, ওনার হাতে আজকে আমাদের আড্ডা জাংশনের পক্ষ থেকে তাকে সামানিক তুলে দেব। শিল্পী বন্ধুকে সম্মাননা জ্ঞাপন করে আমরাও ভীষণ খুশি হই। তার কাছ থেকে শুনলাম এতক্ষণ অনেক কিছু। আবারও আগামী দিন আপনাদের সঙ্গে দেখা হবে আড্ডা জাংশনে কোনো এক নতুন শিল্পী বন্ধুকে নিয়ে। ততক্ষণ একটু রেস্ট নিয়ে নিন আর সকাল সকাল আবারও কফি কাপে মুখ দিতে দিতেই দেখে নেবেন আড্ডা জাংশনের পরবর্তী শিল্পী বন্ধুকে। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, নতুন বছর ভালো কাটুক। নমস্কার।